হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। আজকের এপিসোডে NIOS অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিংয়ের 12 ক্লাস অর্থাৎ 12 স্ট্যান্ডার্ডে পরীক্ষা দিচ্ছ এবং তারা তাদের পাঠ্য বিষয় হিসেবে ইতিহাসকে নির্বাচন করেছ। সেখানে থিওরি সিলেবাস অনুসারে আজকে 4th চ্যাপ্টার অর্থাৎ বৈদিক সভ্যতা নিয়ে আলোচনা করা হবে। ফার্স্ট কোশ্চেন আছে, বেদ বলতে কি বুঝি বা কাকে বলে বা কাকে বলা হয়? বেদ বা কি বলা হয়েছে, ঋগ বৈদিক বা বৈদিক যুগের একটা সাহিত্য হচ্ছে বেদ। বেদ বলতে বুঝি আমরা পবিত্র জ্ঞান বা বেদের অপর নাম বেদ। আর বেদের অপর নাম কি? শ্রুতি। তখন তো সেই সময় লেখার কোনো পদ্ধতি ছিল না, তাই কি করতো ব্রাহ্মণরা বা পণ্ডিতরা তাদের ছাত্রদের মাইন্ডেড বা তাদের বিদ্যার্থী বা মূলত ছাত্র, কারণ নারীরা অংশগ্রহণ শিক্ষায় সেভাবে করতে পারতো না। আদি বৈদিক যুগে তাও যদি পারতো সেটা গুরু গৃহে না, তারা আলাদাভাবে পারতো, কিন্তু পরবর্তী বৈদিক যুগে সম্ভব ছিল না। আর সেটা কি মনে রাখা হতো? বেদকে শুনে শুনে মনে রাখা হতো। তাই বেদের অপর নাম কি? শ্রুতি। এবং বেদ বলতে কি বুঝি? একটা পবিত্র জ্ঞান, একটা জ্ঞান। আর এই বেদের কটা ভাগ? 4টে ভাগ। কি? ঋক, সাম, যজুর, অথর্ব। পরের প্রশ্ন, শ্রুতি পর্যায়ে অন্তর্ভুক্ত গ্রন্থগুলি উল্লেখ করো। শ্রুতি যে, এই শ্রুতি গ্রন্থে মানে কি কি ভাগ আছে? শ্রুতি পর্যায়ে অন্তর্ভুক্ত এটা গ্রন্থ হবে। গ্রন্থ বলতে আমরা যেটা বুঝি এটা আছে আরণ্যক এবং উপনিষদ। ঋক, সাম, যজুর, অথর্ব। এই ঋক, সাম, যজুর, অথর্বের যে সাব পার্টসগুলো, এই সাব পার্টের দুটো নাম কি? আরণ্যক এবং উপনিষদ। পরের প্রশ্ন, তোমরা কি করে জানলে যে সংস্কৃত, লাতিন, গ্রিক, হিট্টি ভাষা একই ভাষার গোষ্ঠীর অন্তর্ভুক্ত? এবার এই প্রশ্নটা বলার আগে একটু বলে দিই যে যেহেতু আর্যদের যে সংস্কৃত ভাষা, এই সংস্কৃত ভাষার সাথে বৈদেশিক বিভিন্ন ভাষার একটা মিল খুঁজে পাওয়া গেছে। কারণ হিসাবে বলা হচ্ছে যে আর্যরা যেহেতু, অনেক ঐতিহাসিকরা মনে করেন আর্যরা ভারতের বাইরে থেকে এসছে, তারা যেসব জায়গা থেকে ট্রাভেল করে এসছে তা আমার যেটা সম্ভাব্য কারণ হতে পারে, সেই সব জায়গার ভাষার একটা টান এই সংস্কৃত ভাষায় রয়েছে। তো সেটাই কি বলছে যে তোমরা কি করে জানলে যে সংস্কৃত, লাতিন, গ্রিক, হিট্টি ভাষা একই ভাষার গোষ্ঠী অন্তর্ভুক্ত? এর উত্তর হলো ভাষাগুলির অর্থ এবং ধ্বনিতে একরকম শুনতে লাগে। উদাহরণ হিসাবে বলে দিই, সংস্কৃত শব্দ পিতা, মাতা বা পিতৃমাতৃ, তার ল্যাটিন ভাষায় হচ্ছে পেটার, মেটার। পেটার মানে পিতা, মেটার মানে মাতা। তাহলে বুঝতেই পারছো কতটা সিমিলার ওয়ার্ডসগুলো শুনতে লাগছে। এর পরের প্রশ্ন, কোন অঞ্চলে আমরা আর্যদের অভিপ্রায়নের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পেয়েছি? উত্তর, দক্ষিণ সাইবেরিয়া অবস্থিত এক সংস্কৃতি, তার সংস্কৃতির নাম হচ্ছে আন্দ্রোনভ সংস্কৃতি। এই আন্দ্রোনভ সংস্কৃতি থেকে আর্যদের অভিপ্রায়নের প্রত্নতাত্ত্বিক প্রমাণ আমরা পাই। পরের প্রশ্ন, আর্য সংস্কৃতির উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি কি কি? আর্য সংস্কৃতির উল্লেখযোগ্য যে সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো হলো তা হলো ঘোড়া এবং তার স্পোকযুক্ত চাকা। স্পোকযুক্ত চাকা হচ্ছে, মনে করো যে যেমন অশোক চক্র যেটা থাকে, যেরকম যত একটা মাঝখানে গোলের মতন এবং চারিদিকে যে স্পোক বা ডান্ডিগুলো যুক্ত থাকে, সেটাকে বলছে স্পোকযুক্ত চাকা। অগ্নি দেবতার আরাধনা এবং মৃতদেহ দান করা, এই ইত্যাদি নিদর্শন থেকে বোঝা যায় যে আর্য সংস্কৃতির বিভিন্ন উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, সপ্ত সিন্ধু নদীর অন্তর্গত নদীগুলির নাম উল্লেখ করো। সপ্ত সিন্ধুর অন্তর্গত নদীগুলির নাম হলো সিন্ধু, চেনাব, ঝিলাম, রাবি, বিয়াস এবং শতদ্রু। পরের প্রশ্ন, আদি বৈদিক যুগে জিনিসপত্র আদান প্রদান কিভাবে করা হতো? তার উত্তর হলো গরুকে বিনিময়ের মাধ্যমে আদান প্রদান করা হতো। কেন? তো সেই সময় কোনো মুদ্রার প্রচলন ছিল না, তাই আদান প্রদান অর্থাৎ গরুকেই অ্যাজ আ সম্পত্তি বা হিসেবে একটা মানিটারি সিস্টেম হিসেবে ধরা হয় এবং তার মাধ্যমে আদান প্রদান করা হতো। পরের প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগে মূল অর্থনীতি এবং কার্যকলাপ কি ছিল? উত্তর, পরবর্তী বৈদিক যুগে মূল অর্থনৈতিক কার্যকলাপ হলো, পরবর্তী বৈদিক যুগে এই অর্থনৈতিক কার্যকলাপ কৃষিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল।
নয়, চিত্রিত ধূসর মৃৎপাত্র বা প্রিন্টেড গ্রে ওয়্যার যুক্ত বসতি বৃদ্ধির কারণ কি? উত্তর, কৃষিভিত্তিক অর্থনীতির অগ্রগতির কারণ চিত্রিত ধূসর মৃৎপাত্রযুক্ত বসতি বৃদ্ধি পেতে থাকে। কৃষিভিত্তিক অর্থনীতি কেন বলছে? যে আর্য বা বৈদিক সভ্যতা মূলত কৃষিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, এবং যে কৃষিজ যে উৎপাদন বা যে খাদ্যার শস্য সেগুলোকে কোথায় রাখবে, একটা জায়গায় তো স্টোর করে রাখতে হবে। এইভাবে কি ঘটে? মৃৎপাত্র বা কুমোরদের উত্থান ঘটে, বা কুমোর একটা জীবিকা হিসেবে উত্থান ঘটে। তাই বলছে যে কৃষি অর্থনীতি বা কৃষিভিত্তিক অর্থনীতি বৃদ্ধির জন্য এই মৃৎপাত্রযুক্ত বসতি বৃদ্ধি ঘটে। পরের প্রশ্ন, বর্ণাশ্রম প্রথা কি তা বর্ণনা করো। আর্য সমাজে, উত্তর হলো আর্য সমাজে চতুর্বর্ণের মধ্যে ওপরের 3 বর্ণের জীবনযাত্রায় পালিত হওয়া 4টি পর্যায়: ব্রহ্মচর্য, গ্রাহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। ওপরের 4টি যে বর্ণ, আমরা 4টি বর্ণ সম্পর্কে জানি যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এই 4টি বর্ণ, শূদ্র বাদে মূলত 3টি বর্ণ এই 4টে জীবনে যে 4টে পর্যায় তারা মূলত পালন করতেন। যেখানে ব্রহ্মচর্য মানে হচ্ছে গুরুগৃহে শিক্ষা গ্রহণ করা, গ্রাহস্থ মানে হচ্ছে সাংসারিক জীবন, বানপ্রস্থ অর্থাৎ সাংসারিক যে সমস্ত ধরনের মায়ামোহকে কাটিয়ে তোলা একটা পর্যায়, এবং সন্ন্যাস হচ্ছে সমগ্রভাবে সাংসারিক জীবনকে ত্যাগ করে বন জঙ্গলে গিয়ে বা ঈশ্বর সাধনা, ঈশ্বরের সেবা করা, একটা কিছু বলতে পারি এখানে। এরপরের প্রশ্ন, শূদ্রের ওপর কি কি নিষেধাজ্ঞা জারি ছিল? শূদ্ররা উপনয়ন সংস্কার পালন করতে পারতেন না। এই উপনয়ন সংস্কার আর কিছু না, এখনকার যুগে যে পৈতে হয়, যে পৈতেটাকেই একবার করে বলা হয় উপনয়ন সংস্কার, যা শূদ্ররা পালন করতে পারতেন না। এরপরের প্রশ্ন, সভা সমিতির কার্যকলাপ বর্ণনা করো। উত্তর, জীবনযাত্রা পরিচালনা করার বিভিন্ন অঙ্গ, যেমন সম্পদ পুনর্গঠন বা বন্টন করা, ধর্মীয় এবং বিচার কার্যকলাপ ইত্যাদি পরিচালনা করার জন্য সভা সমিতির কাজ ছিল। পরের প্রশ্ন, আদি বৈদিক যুগে বলির প্রকৃতি কি কি ছিল বা কি ছিল? এই বলি হচ্ছে একরকম কর ব্যবস্থাকে বলছে। উত্তর হলো, কৌমের সাধারণ সদস্যর দ্বারা স্বেচ্ছায় দেওয়া সামগ্রী হলো বলি। এই কৌম মানে হচ্ছে একটা জাতি বা একটা গোত্রকে বলা হচ্ছে। যেহেতু আদি বৈদিক বা সমগ্র বৈদিক যুগে, মূলত আদি বৈদিক যুগে কোনো তাদের যেসব মানুষরা বা তাদের যে দলপতি যেরকমই হোক, এই অবস্থানটার কোনো রাজনৈতিক পরিচয় ছিল না, তাই তাদেরকে বলা হতো কৌম। কৌম হচ্ছে অর্থাৎ একটা কৌম মানে জাতি। এই কি বলতো, যে জাতির যে সাধারণ সদস্যরা তারা স্বেচ্ছায় যে কর দিত তাদেরকেই বলা হতো বলি। পরের প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগে দলপতির পদের চরিত্র নির্ধারণ করুন। উত্তর, পরবর্তী বৈদিক যুগে দলপতি পদটি বংশানুক্রমিক হয়ে যায়। আগে যেটা ছিল যে আদি বৈদিক যুগে যে দলপতিরা, যারা যেসব মানুষরা সিলেকশন করতেন, সিলেকশনের মাধ্যমে দলপতি নির্বাচন হতো, কিন্তু পরবর্তী বৈদিক যুগে সেটা কি হয়? বংশানুক্রমিক হয়ে যায়। মানে বাবা থেকে পিতা, পিতা থেকে বাবা থেকে পুত্র, পুত্র থেকে তার পরবর্তী পৌত্র, এইভাবে চলতে থাকে। পরের প্রশ্ন, রাজ্যাভিষেক অনুষ্ঠানের কাজ কি? উত্তর, দলপতি কর্তৃক প্রদর্শনের একটি পদ্ধতি। দলপতি কর্তৃক মানে হচ্ছে দলের যে প্রধান বা গোষ্ঠীর সে প্রধান, তাকে নির্বাচন করে বসানো হয় এবং তাকে বলা হয়, তাকে গ্র্যাটিটিউড এক রকমের জানানো, যে তার নিয়ম মেনে বা তার আদেশের অনুসারেই তারা চলবে। এই গ্র্যাটিটিউড শোটাকেই, পুরো এই বিষয়টাকেই বলা হচ্ছে রাজ্যাভিষেক পর্ব। সো এই কয়েকটা প্রশ্ন নিয়ে আজকে আমরা এই এপিসোডে আলোচনা করলাম। বৈদিক সভ্যতার আরও কিছু প্রশ্ন আছে। তোমাদের যদি কোনো ধরনের কনফিউশন, কোয়েশ্চেন ওরিয়েন্টেড থেকে থাকে বা কোর্স ওরিয়েন্টেড থেকে থাকে, তোমরা কমেন্ট বক্সে জানিও, আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।